আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এসএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের 10ম অধ্যায় যোগজীকরণ অধ্যায় থেকে আসা ময়মনসিংহ বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আজকে হচ্ছে 18ই মে 2026। আজ পর্যন্ত মানে আজকের এই সময় পর্যন্ত 2025 সালের কিন্তু সৃজনশীল কোনো অনলাইন টিচারে কিন্তু সলভ দেয়নি। আমি প্রথম দিচ্ছি কিন্তু ইতিমধ্যে ঢাকা বোর্ড, রাজশাহী, কুমিল্লা বোর্ড সলভ দিয়েছে। এখন ময়মনসিংহ ধারাবাহিকভাবে 25 সালের সৃজনশীল গুলো সমাধান করে দেব। যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতেই তো পারো। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, ওইখান থেকে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারো। ওই ফেসবুক আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। তো তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নে এফ অফ এক্স এর একটা ফাংশন দেওয়া আছে, কণিকের সমীকরণ দেওয়া আছে, দেওয়া থাক সমস্যা নাই। আর প্রশ্নে বলছে এটা সমীকরণ বা সমাকলন করো এইটাকে, দ্যাট মিনস এইটাকে আমাদের যোগজীকরণ করতে বলছে। তো আমার প্রশ্নটা সমাধান করে দিয়ে দাও। সো যেইটা দেওয়া আছে এইটা লিখছি। তো দেখো উপরে কিছু নেই, উপরে কিন্তু লব জাস্ট ওয়ান আছে, নিচে একটা রাশি আছে। বাট দেখো এটাকে কিন্তু আমরা ডিরেক্টলি নিচের হরকে যদি যোগজীকরণ অন্তরীকরণ করে যদি উপরে যদি লবে ওইটা পাওয়া যেত তাহলে লন নিচেরটা হইতো। বাট এইটাকে যদি অন্তরীকরণ করো নিচে উপরে কিছু নাই, তো তাহলে ওই ফর্মুলা হবে না। তাহলে এখানে কি হবে দেখো, এরকম যদি থাকে এক্স স্কোয়ার টার্ম আকারে থাকে, সেটাকে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার এরকম ফরম্যাটে বানাতে হবে, তাছাড়া কিন্তু এই প্রশ্নটা সমাধান করতে পারবো না। তাহলে দেখো এখানে 1 আছে আর এখানে dx এখানে লিখলাম। আর এখানে দেখো আমরা a প্লাস বি হোল স্কয়ার, যেহেতু প্লাস আছে সেহেতু a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা পড়বে। a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা এর পাশে লিখে দিই। দেখো a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা কিন্তু হয় ই স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা বানাবো কিন্তু a প্লাস বি হোল স্কয়ার, তাহলে আমরা ই স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এই ফরম্যাট থেকে আমরা এই ফরম্যাটে আনবো। তাহলে দেখো ই স্কয়ার মানে এক্স স্কয়ার আছে থাক, আমাদের আরো আনতে হবে প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না? আমরা এখানে 13 যা আছে এটাকে আমাদের একটু ভেঙে রাখতে হবে। কিভাবে ভেঙে রাখবো দেখো, ই স্কয়ার প্লাস 2 ইনটু এক্স a, আমাদের বি লাগবে। এখানে 6x, এখানে 2x, কত গুণ করতে হবে? অবশ্যই 3 গুণ করতে হবে, 3টা হবে বি, তাহলে 6x হলো। তাহলে ফর্মুলার মধ্যে বি স্কয়ারটা কি হবে? 3 এর পরে স্কয়ার, তাহলে 3 পরে স্কয়ার দিলে কত হয়? 9। আর এখানে 13, 9 এর সাথে কত যোগ করতে হবে? কত? 4 যোগ করতে হবে, তাহলে এর সাথে কিন্তু 4 যোগ হবে। ক্লিয়ার? এবার দেখো এখানে আমরা কিন্তু এইখান থেকে এই ফর্মুলা আমরা বসাতে পারবো। তাহলে দেখো ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড, দেখো এইটুকুতে আমরা লিখতে পারবো ই স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ফর্মুলাটা a প্লাস বি হোল স্কয়ার, তাহলে হবে x প্লাস 3 হোল স্কয়ার প্লাস 4 কে আমরা 2 এর পরে স্কয়ার দিয়ে লিখতে হবে, কারণ এখানে একটা ফর্মুলা পড়বে আর dx। এখানে আরেকটা আমাদের ফর্মুলা পড়বে। দেখো এইটাকে আমরা খুব সহজে এখন যোগজীকরণ করতে পারবো। কিভাবে দেখো, যদি ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড x স্কয়ার প্লাস a স্কয়ার, এটাকে যদি dx এর সাপেক্ষে যোগজীকরণ করো, এইটা হয় কিন্তু 1 ডিভাইডেড a tan x tan ইনভার্স x ডিভাইডেড a প্লাস c tan ইনভার্স x ডিভাইডেড a ডিভাইডেড c। এটা কিন্তু ফর্মুলা, তোমাদের ফর্মুলা মুখস্থ ছাড়া কিন্তু সৃজনশীল একটাও পারবে না। তাহলে এই পুরোটুকুকে আমরা মনে মনে x ধরবো, আর এটা এটা কনস্ট্যান্ট মানে 2 হবে। তাহলে এই ফর্মুলা তোমরা লিখতে পারো 1 ডিভাইডেড a, এটা হবে কিন্তু 2, 1 ডিভাইডেড 2 ইনটু হবে tan ইনভার্স x ডিভাইডেড a, x মানে হবে কিন্তু x প্লাস 3 ডিভাইডেড হবে এটা হবে কিন্তু 2। আর দেখো যাকে মনে মনে এইটাকে কিন্তু মনে মনে x ধরছে, এইটাকে মনে মনে x ধরে আবার কিন্তু যোগ অন্তরীকরণ করে এর সাথে কিন্তু ভাগ করে দিতে হয়। এইটাকে যদি অন্তরীকরণ করো 1 দিয়ে এটাকে ভাগ করলে এইটা হবে, সেও তো আর লিখলাম না। প্লাস কিন্তু একটা c ধ্রুবক যোগ করবো, তো স্যার কিন্তু 1 মার্ক কাটতে পারে। সো তাহলে এই প্রশ্নের অ্যানসারটা এইটা।
আশা করি বুঝতে পারছো। খ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো খ নাম্বার প্রশ্নে আমাদের মান নির্ণয় করতে বলছে। আপার লিমিট হচ্ছে √3, লোয়ার লিমিট 1, এইটার আমাদের মান কত এটা বের করতে বলছে। সো দেখো আমি এখানে ডিরেক্টলি বসিয়ে দিয়েছি। দেখো এখানে দেখো যা দিয়েছে এইটা লিখেছে, বাট জি অফ এক্স একটা ফাংশন দিয়েছে এক্স স্কয়ার, এখানে জি অফ এক্স এর পরিবর্তে এক্স স্কয়ার বসাইছি, এখানে জি অফ এক্স এর ফাংশন যেটা দিয়েছিল এক্স স্কয়ার এটা বসিয়েছি। দ্যাট মিন্স এইটা আমাদের যোগজীকরণ করে আপার লিমিট এবং লোয়ার লিমিট এইটার মান নির্ণয় করতে বলছে। সো দেখো এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। সো ইন্টিগ্রেশন কিভাবে করবো, দেখো যদি নিচেরটাকে যদি একটা ফর্মুলা আছে, যদি হরটাকে যদি হচ্ছে যোগ অন্তরীকরণ করে লবেরটা পাওয়া যায় তাহলে কিন্তু লন হরের নিচেরটা হইতো, বাট এইটাকে অন্তরীকরণ করলে কিন্তু এইটা পাওয়া যাবে না। সো কি করা যেতে পারে দেখো। সো আবার বলতেছি, প্রথমবার যদি তুমি দেখে থাকো এই আমার ক্লাসটা বা প্রথমে যদি এই প্রশ্নটা সলভ করতে যাও অবশ্যই তোমার কাছে কঠিন লাগবে, কারণ ইন্টিগ্রেশনের ম্যাথের ক্ষেত্রে তোকে বুঝতে হবে কখন কি করতে হবে, বুঝছো তো, বারবার এগুলো প্র্যাকটিস করতে হবে। সো দেখো এটা কিভাবে করতে হবে। সো আমরা যেহেতু ডিরেক্টলি এখানে কিছু করতে পারতেছি না, সেহেতু আমরা যে কাজ করবো দেখো, আমরা আলাদা আলাদা করে লিখবো। কিভাবে আলাদা আলাদা করে লিখবো, দেখো ওয়ান এর নিচে এইটা আছে, এক্স স্কয়ার নিচে এইটা আছে, আমরা ওয়ান এর নিচে একবার এইটা লিখবো, মাইনাস এক্স স্কয়ার নিচে এইটা লিখবো। তার লাভটা কি হয় দেখো, 1 ডিভাইডেড ওয়ান এর নিচে আমরা এই হরটাকে লিখবো এক্স স্কয়ার √1 হচ্ছে 4 মাইনাস এক্স স্কয়ার, এইখানে মাইনাস আছে মাইনাস এইখানে দিলাম, এইখানে তাহলে কি থাকে এক্স স্কয়ার, এই এক্স স্কয়ার নিচে আমরা লিখবো হচ্ছে এক্স স্কয়ার ইনটু √4 মাইনাস এক্স স্কয়ার। কিছু করে জাস্ট আলাদা করে লিখছি, তুমি লসাগু করো এই লাইন থেকে এই লাইনে আসবে আর এখানে কিন্তু dx হবে, তাই তো। এবার দেখো এই এক্স স্কয়ার আর এক্স স্কয়ার কাটা যায় কিন্তু এখানে দেখো 1। এবার দেখো যোগ বিয়োগ, আচ্ছা যখনই যোগ বিয়োগ আসবে তখনই দেখবা তোমার হচ্ছে যোগজীকরণের ক্ষেত্রে অনেকটা ইজি হয়েছে। তাহলে আমরা যেহেতু যোগ বিয়োগ যদি থাকে আমরা আলাদা আলাদা ভাবে হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্নটা নিতে পারবো। তাহলে প্রথমে আমরা এইটার সাথে ইন্টিগ্রেশন চিহ্নটা নেই, আপার লিমিট হচ্ছে √3, লোয়ার লিমিট 1, তাহলে এখানে থেকে হচ্ছে 1 ডিভাইডেড এক্স স্কয়ার ইনটু হচ্ছে 4 মাইনাস হচ্ছে এক্স স্কয়ার ডিএক্স, এর সাথে নিলাম এখানে মাইনাস ছিল মাইনাস দিলাম, আবার এর সাথে আমরা আলাদাভাবে এইটা নিলাম। তো আপার লিমিট 3, লোয়ার লিমিট হচ্ছে 1, এটা কিন্তু নেওয়া যায়, সমস্যা নাই। আর এখানে থেকে 1 ডিভাইডেড √4 মাইনাস হচ্ছে এক্স স্কয়ার এর সাথে ডিএক্স আমরা আলাদা করে নিলাম। এবার একটা জিনিস খেয়াল করো, তুমি যদি হচ্ছে ডিরেক্টলি এই দুইটা অংশকে নিয়ে মানে এইটাকে আমাদের যোগজীকরণ করতে হবে, এইটাকে যোগজীকরণ করতে হবে। সো এই দুইটাকে নিয়ে তুমি একসাথে ইন্টিগ্রেশন করতে যাও তোমার খাতায় জায়গায় হবে না, বুঝছো, মানে দুই লাইন হয়ে যাবে, এক লাইন ম্যাথ করতে করতে তুমি দুই লাইন হবে, দেখতে খারাপ দেখা যাবে। সেহেতু তুমি এখানে দুইটা কাজ করতে পারো, এইটুকু অংশকে তুমি হচ্ছে i1 ধরতে পারো, আর এইটুকু অংশকে হচ্ছে i2 ধরতে পারো, এটা ধরা যায়। বা তুমি লিখতে পারো এটা প্রথম অংশ এটা দ্বিতীয় অংশ, ইচ্ছা মতো। আমি এটা প্রথমে বুঝছো আমরা আলাদা আলাদা ভাবে ক্যালকুলেশন করবো, যদি একসাথে যদি ক্যালকুলেশন করতে যাও অনেক বড় হবে, সব ভুল হয়ে যাওয়ার চান্স রয়েছে। সেহেতু যে কাজ করব আমরা প্রথমে এই অংশ ক্যালকুলেশন করব, দেন এই অংশ ক্যালকুলেশন করব, বুঝছো। তাহলে এই পাশে একটু জায়গা হয় কিনা, কি করবো আমি একটু মিশিয়ে উপরে দিই, আমার জায়গায় ওইটুকুতে হবে না, এটা মিশিয়ে দিই। এটা একটু উপরে লিখি √3, এবার এগুলো একটু মিশিয়ে দেয়। দেখো এবার কি লিখবা, ধরি এই প্রথম অংশটা, এই প্রথম এটাকে লিখতে পারো প্রথম অংশ বা i1, আর এই অংশকে লিখতে পারো i2, বা এগুলো না লিখলে লিখতে পারো প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ একসাথে আবার ক্যালকুলেশন করতে পারবো। সেহেতু আমরা এই i1টা আগে ক্যালকুলেশন করে দেখো, i1টা কি যেটা আছে সেটা লিখে √3 আপার লিমিট 1 লোয়ার লিমিট 1 ডিভাইডেড হচ্ছে এক্স স্কয়ার √4 মাইনাস হচ্ছে এক্স স্কয়ার ডিএক্স। আমরা প্রথম এই অংশকে ক্যালকুলেশন করে দেবো, এইটাকে ইন্টিগ্রেশন করে আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান বের করবো। আচ্ছা এবার দেখো তো
আবার দেখো নিচের যদি এইটাকে অন্তরীকরণ করো উপরে ওটা পাচ্ছি না, তাহলে ওই ফর্মুলা পড়বে না, লন নিচেরটা ওই ফর্মুলা পড়বে না। তাহলে দেখো রুট ওভারের ভিতরে যখন কোনো কিছু মান থেকে আমাদের ধরে নিতে হয়, কি ধরে নিতে হয়, আমি এই পাশে একটু লেগে ধরি, নর্মাল আমাদের সাইন থিটা বা কস থিটা ধরতে হয়। সো এই ম্যাথের ক্ষেত্রে সাইন থিটা আমাদের ধরতে হবে, ধরতাম, জাস্ট সাইন থিটা ধরলে হবে না, 2 সাইন থিটা ধরতে হবে। কেন দেখো ভালোভাবে খেয়াল করো, এইখানে আছে 4, এইখানে যদি 4 না থাকে জাস্ট 1 থাকতো, ভালোভাবে খেয়াল করো, এগুলো মনে রাখা লাগবে। এখানে 4 এর পরিবর্তে জাস্ট 1 থাকতো, 1 মাইনাস এক্স স্কয়ার এরকম যদি ফর্মে থাকে তাহলে আমরা সাইন থিটা বা কস থিটা ধরতাম। বাট এইখানে আছে 4, 4 মানে কি, আমরা যেভাবে এইখান থেকে রুট ওভার উঠে দিতে হবে। রুট ওভার কিভাবে উঠে দেবো, এইখানে 4 আছে, এইখানে 4 যদি থাকতো 4 কমন নিতে পারতাম, রুট ওভার 4 দ্যাট মিন্স 2, বুঝছো, আমাদের এইখানে 4 আনতে হবে, সেহেতু আমাদের 2 সাইন থিটা বা 2 কস থিটা ধরতে হবে, কারণ এখানে 4 আছে। সো ম্যাথের ক্ষেত্রে তোমার বারবার প্র্যাকটিস করতে হবে, তাছাড়া বুঝবা না কখন কি ধরতে হবে। সো ধরা রাখবে এটার ক্ষেত্রে x সমান সমান আমাদের ধরতে হবে হচ্ছে 2 সাইন থিটা, কস থিটা ধরে দেখতে পারো মিলে নাকি বা অ্যান্সার সঠিক হয় কিনা, আমি দেখিনি, সাইন থিটা দিয়ে হচ্ছে এটা মিলবে। তাহলে দেখো যেটাকে ধরা ধরা হয় সেটাকে কি করতে হয়, উভয় পক্ষে এইখানে যে মানে যেইটা ধরো সেইটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। সো অনেকজন কি করবে, ম্যাক্সিমাম ম্যাথে আমরা কি করি, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, কিন্তু না, আমরা এখানে যে এক্স কে ধরছি, এখানে কোনটা ধরতে হবে, দেখো এখানে কিন্তু অ্যাঙ্গেলটা আছে থিটা, থিটার সাপেক্ষে আমাদের অন্তরীকরণ করতে হবে। দ্যাট মিন্স উভয় পক্ষে আমাদের ডি থিটার সাপেক্ষে হচ্ছে ডি ডিভাইডেড ডি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, বুঝছো? সো আমার বলা হচ্ছে, সুগে উঠলে আমার কণ্ঠটা মনে হয় শুনতে খারাপ শোনা যায়, এর জন্য দুঃখিত। তাহলে দেখো এইখানে হবে হচ্ছে ডি এক্স ডিভাইডেড হবে ডি থিটা, আর এইখানে দেখো 2 একটা কনস্ট্যান্ট মান বাইরে রাখলাম, থিটার সাপেক্ষে সাইন থিটাকে যদি অন্তরীকরণ করো তাহলে হচ্ছে কস থিটা। সো আমাদের হচ্ছে আপার লিমিট এবং লোয়ার লিমিটও তখন চেঞ্জ হয়ে যাবে, যেহেতু যেটা ধরছে, দেখো আপার লিমিট এবং লোয়ার লিমিটও চেঞ্জ হবে। এখানে 3টা ঘর অঙ্কন করবা। সো দেখো এই মানগুলো ছিল কার, এক্স এর মান ছিল, এক্স এর মানের আপার লিমিট কত ছিল, √3, এবং লোয়ার লিমিট কত ছিল 1, তাই তো আপার লিমিট লোয়ার লিমিট। এবার দেখো এই মানের জন্য কার মান আসবে, এবার থিটার মান আমাদের বের করতে হবে। সো যে এখানে ধরছে এখান থেকে দেখো থিটা, বা এখান থেকে দেখো থিটা সমান সমান কি হয়, থিটা সমান সমান হবে হচ্ছে আচ্ছা ক্যালকুলেশন করে দেখাই, দেখো বাম পাশের সাইন থিটাকে যদি রাখো তাহলে হবে হচ্ছে এক্স ডিভাইডেড 2, বা এখান থেকে থিটা সমান সমান আছে সাইন এই পাশে গেলে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড 2 হবে। এবার দেখো আপার লিমিট যদি এখানে এক্স এর পরিবর্তে √3 বসে তাহলে কি হয়, দেখো আপার লিমিট যখন √3 বসে এক্স এর পরিবর্তে, তাহলে দেখো এখানে কি আছে, সাইন ইনভার্স √3 ডিভাইডেড 2 কত ডিগ্রি মান বলো তো, সাইন হচ্ছে কত, 60 ডিগ্রি মান। সো এটা কিন্তু হবে 60 ডিগ্রি, রেডিয়ান রাখতে পারো পাই ডিভাইডেড 3। এই আপার লিমিটের মানের জন্য আমরা থিটার মান কত পাইছি, 60 ডিগ্রি। আর লোয়ার লিমিট যখন এখানে 1 বসাবা, দেখো সাইন আসবে হচ্ছে হাফ, সাইন হাফ, সরি সাইন ইনভার্স হাফ আসবে, এখানে আসবে হচ্ছে সাইন ইনভার্স হাফ। সাইন ইনভার্স হাফের মান কত বলো তো, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে সাইন ইনভার্স হাফ, তাহলে 1 এর পরিবর্তে থিটার মান আসবে হচ্ছে হাফ। সবগুলোকে আমরা চেঞ্জ করে দেবো। এখানে দেখো এখানে কি আছে, এখানে dx শুধু নাই, তাহলে আর আমাদের এখানে কি আছে, দেখো আমাদের এখানে আছে dx d থিটা, আমাদের থিটা তো মানে থিটাটা এখানে নাই, সেহেতু আমরা এই থিটাকে এর পাশে পাঠিয়ে দেবো, তাহলে গুণ হবে, এর সাথে d থিটা গুণ হবে, তাহলে আমরা dx এর পরিবর্তে আমরা এটা বসে দিতে পারি, সবগুলোকে আমরা কনভার্ট হয়ে যাবে। তাহলে দেখো আপার লিমিট কত আছে 60 ডিগ্রি ঘোরার পরে, লোয়ার লিমিট আছে 30 ডিগ্রি, আর এখানে দেখো 1 x স্কয়ার, x ধরছে হচ্ছে 2 sin স্কয়ার থিটা, x স্কয়ার আছে একবার নিলাম, তাহলে হবে 4 মানে 2 sin স্কয়ার থিটার পর স্কয়ার হবে, তাহলে 4 sin স্কয়ার থিটা ইনটু রুট ওভার হবে 4 মাইনাস x স্কয়ার, মানে এটা আসবে, মানে x স্কয়ার পুরোটুকুর উপর স্কয়ার, তাহলে হবে 4 sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা। আর এইখানে দেখো dx, জাস্ট dx আছে, এখানে 1 এর সাথে লিখলে হবে না, dx এর পরিবর্তে বসে দিতে পারবো 2 cos থিটা ইনটু d থিটা, 2 cos থিটা ইনটু d থিটা, সবগুলোকে আমরা থিটার মাধ্যমে কনভার্ট করছি। এবার একটা জিনিস খেয়াল করো, আমাদের মেন উদ্দেশ্যটাকে রুট ওভারকে সরানো, দেখো এবার কিন্তু সরাতে পারবে কিভাবে, দেখো এইখান থেকে 4 কমন দেয়, এখান থেকে 4 কমন নিলে হবে হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাই না? আর জায়গা হচ্ছে না, আমি
তোমরা একটু আরো নিচে আরেক লাইন বেশি লিখবা, আমার জায়গা হচ্ছে না দেখে আমি আর বারবার লিখতেছি না। এবার দেখো 1 মাইনাস সাইন স্কয়ার থিটার এখানে একটা ফর্মুলা পড়ে যাচ্ছে, ফর্মুলাটা হচ্ছে আশা করি জানো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 1। ওইখান থেকে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান সমান লিখতে পারো কস স্কয়ার থিটা। আমি একটু একবারে এখানে লিখে দিচ্ছি কারণ আমার জায়গা নেই। যে স্মার্ট বোর্ড থাকতো, মার কারো ডিস্টার্ব দিচ্ছে, স্মার্ট বোর্ড থাকতো কতই না ভালো হইতো। ইনশাআল্লাহ খুব শীঘ্রই কেনার ইচ্ছা আছে। এখানে হবে cos স্কয়ার থিটা। এবার দেখো রুট ওভার এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে। কিভাবে ভ্যানিশ হয় দেখো, আপার লিমিট 60 ডিগ্রি, লোয়ার লিমিট 30 ডিগ্রি। আর এখানে উপরে কি আছে, উপরে আছে 2 cos থিটা ইনটু d থিটা। আর এখানে আছে 4 sin স্কয়ার থিটা। এইখানে দেখো রুট ওভার 4 মানে কত, 2 ইনটু cos স্কয়ার, উপর স্কয়ার আছে রুট ওভার আছে, দুইটা উঠে যাবে, জাস্ট থাকবে cos থিটা। cos থিটা মানে ধরে কি লাভ দেখছো। তাহলে এইবার দেখো উপরে আছে 2 cos থিটা, নিচে আছে cos থিটা, এইখানে কি থাকে দেখো তো, উপরে জাস্ট থাকে 1। আমি একটু ডান পাশে গুলো মিশিয়ে দেই। তাহলে এইখানে আর কি থাকে দেখো, এখানে থাকে হচ্ছে আপার লিমিট 60 ডিগ্রি। মনে হয় তোমরা একটু রেডে নিয়ে নিবা, 60 ডিগ্রি মানে হচ্ছে 3 ডিভাইডেড 2, সরি 60 ডিগ্রি মানে হচ্ছে পাই ডিভাইডেড 3, আর 30 ডিগ্রি মানে হচ্ছে পাই ডিভাইডেড 6। এটা নিয়ে মনে হয় বেটার 30 ডিগ্রি। আর উপরে থাকে হচ্ছে 1 আর নিচে থাকবে হচ্ছে 4। দেখো এখানে আছে 1 ডিভাইড 4, একটা কনস্ট্যান্ট মান না, আমরা একবারে বাইরে বের করে দেব। আর এখানে থাকবে জাস্ট সাইন স্কয়ার থিটা। আর এখানে কিন্তু দ্বিতীয় থাকবে, এটাকে তুমি এখন কি যোগজীকরণ করতে পারবা, এখনো পারা যাবে না, কারণ 1 ডিভাইড সাইন স্কয়ারকে আমরা ডিরেক্টলি যোগজীকরণ করতে পারবো না। সো 1 ডিভাইড সাইন স্কয়ার একটা বিপরীত আছে কি বলতো, cos স্কয়ার থিটা, ওইটাকে কিন্তু খুব সহজে যোগজীকরণ করা যায়। দেখো 1 ডিভাইডেড 4 আছে, থাক, আপার লিমিট 60 ডিগ্রি, লোয়ার লিমিট 30 ডিগ্রি। আর এখানে দেখো 1 ডিভাইডেড সাইন স্কয়ার থিটা মানে কি, cos স্কয়ার থিটা। কেন এখানে কনভার্ট করলো, কারণ আমরা ডিরেক্টলি cos স্কয়ার থিটার ফর্মুলা জানি, d থিটা। এবার কি পারবে না বলো তো, d থিটার সাপেক্ষে cos স্কয়ার থিটার যদি যোগজীকরণ করো অ্যানসারটি কি হয়, মাইনাস cos থিটা। তাহলে এখানে হাফ 1 ডিভাইডেড 4 আছে, থাক, এর সাপেক্ষে এটাকে যদি যোগজীকরণ করো এটা রেজাল্ট আসবে হচ্ছে মাইনাস, মাইনাসটাকে বাইরে দিলাম, মাইনাস হবে বাইরে দিলাম cos থিটা। আপার লিমিট এই পাশে আসবে 60 ডিগ্রি, লোয়ার লিমিট আসবে 30 ডিগ্রি এই পাশে। এখন জাস্ট মান বসে দেই, দেখো আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাই। এখানে আছে -1 ডিভাইডেড 4, তাই না? তাহলে প্রথমে যদি আমি 60 ডিগ্রি বসাই, আচ্ছা একবারই লিখলাম, প্রথমে এখানে cot 60 ডিগ্রি বসবে, cot 60 ডিগ্রি, লোয়ার লিমিট বসালে মাইনাস দিতে হয়, cot লোয়ার 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 আপার মানে এটা, লোয়ার মান হচ্ছে এটা 30 ডিগ্রি। তাহলে দেখো -1 ডিভাইডেড 4, cot 60 ডিগ্রি মান কত বলো তো, cot 60 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড √3, আর cot 30 ডিগ্রি মান হচ্ছে √3। আমরা লসাগু করে দিতে পারি, দেখো এখানে লসাগু করলে হবে নিচে √3, এখানে হবে 1 মাইনাস কত, √3 দ্যাট মিন্স 3। তাহলে এখানে কত হচ্ছে -1 ডিভাইডেড 4, এখানে হচ্ছে -2 ডিভাইডেড √3। সো এই মাইনাস কাটা যাবে, তাহলে 2 দ্বারা এটাকে এখানে 2 হচ্ছে, তাহলে এখানে পেলাম 1 ডিভাইডেড 2 √3। 1 ডিভাইডেড 2 √3 আমরা কি পেলাম, এটা আমরা পাইলাম কিন্তু এই প্রথম অংশের মান, এটা আমরা i1 পাইলাম, এটা কিন্তু i1 এর মান পাইছে। এবার আমরা এই i2 এর মান বের করব। দেখো এবার আমরা হচ্ছে i2 এর মান বের করব। এখানে হচ্ছে 1 ডিভাইডেড √4 মাইনাস x স্কয়ার dx, আপার লিমিট এটাই হবে √3, লোয়ার লিমিট কিন্তু সেম হবে, আপার লিমিট √3, লোয়ার লিমিট 1। সো দেখো এখানে আমাদের ডিরেক্টলি একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে, ফর্মুলাটা যদি এখানে দেখায় দেখো 1 ডিভাইডেড √ হচ্ছে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার dx এর সাপেক্ষে যদি এটাকে যোগজীকরণ করা হয় সেটার অ্যান্সার হয় কিন্তু হচ্ছে sin ইনভার্স x ডিভাইডেড a, sin ইনভার্স x ডিভাইডেড a প্লাস হচ্ছে c। যেহেতু আমরা মানই নির্ণয় করতেছি আমাদের হচ্ছে এটা c দেয়া লাগবে। তাহলে দেখো এটার মান কি আসে, দেখো dx এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করলে 4 কে আমরা এই ফর্মুলা স্কয়ার ফরম্যাটে বানানোর জন্য 2 এর উপর স্কয়ার দিয়ে লিখতেই পারি, সমস্যা না। তাহলে কি হবে, এটাকে x এর সাপেক্ষে যোগজীকরণ করলে হবে
সাইন ইনভার্স এক্স ডিভাইডেড এ, এখানে এক্সটা এক্সটি হবে, ডিভাইডেড এটা হবে 2, আপার লিমিট কিন্তু এখানে চলে যাবে, আপার লিমিট হচ্ছে √/3, লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট এবং লোয়ার লিমিট বসে দিই। দেখো প্রথমে আপার লিমিট বসে, দেখো সাইন ইনভার্স এক্স এর পরিবর্তে √/3 ডিভাইডেড 2, এরপর লোয়ার লিমিট বসালে মাইনাস দিতে হয়, এখানে হবে দেখো সাইন ইনভার্স এক্স এর পরিবর্তে 1 ডিভাইডেড 2, দেখো সাইন ইনভার্স √/3 ডিভাইডেড 2 এর মান কত, 60°। এরপর হচ্ছে মাইনাস সাইন ইনভার্স হাফের মান কিন্তু হচ্ছে 30°, তাহলে এখানে যেটা আসতেছে সেইটা হচ্ছে 30°। আমরা হচ্ছে আই2 এর মান কত পাইলাম, আই2 এর মান কিন্তু আমরা পাইলাম হচ্ছে 30°। এবার অর্থে এখানে একটু লিখে রাখি, দেখো আই2 এর মান পাইলাম 30°, এইটা এবার মিশে দেয়। এবার লিখবা অর্থে নির্ণয় অ্যান্সার, অর্থের নির্ণয় অ্যান্সার, এটাকে আমরা এটুকুকে কি ধরছিলাম I1, আর এইটা হচ্ছে I2, অর্থের নির্ণয় অ্যান্সারটা কি হবে I1 মাইনাস হচ্ছে I2, যেটা হবে সেইটা কিন্তু আমাদের এইটার মান হবে। তাহলে দেখো I1 এর মান বের করছি 1 ডিভাইডেড 2√/3 মাইনাস I2 এর মান হচ্ছে 30°। সো মনে হয় হচ্ছে এই 30° পরিবর্তে রেডিয়ানে বসাবা, তাহলে মনে হচ্ছে একটু ভালো হবে, π/6 হবে। এইটা হচ্ছে এই প্রশ্নের, এত বড় প্রশ্নের অ্যান্সার। আমি কিন্তু ভেঙে ভেঙে দেখাচ্ছি, জানি ভিডিওটা অনেক লম্বা হয়েছে, মনে হয় 30-40 মিনিটের মতো লাগতে পারে এই এই প্রশ্নের সমাধান দিতে। সো আশা করি বুঝতে পারছো। এবার গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো গ নাম্বার প্রশ্নে বলছে y = g(x - c) বক্ররেখা এবং y = x সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। সো দেখো g(x) এর ফাংশন দিয়ে আছে, এইটা লিখছি। এখন প্রশ্নের মধ্যে বলছে y = g(x - 6), g(x) এর পরিবর্তে x² বসাইছি। সো এইটা দেখো, এটা কিসের সমীকরণ, এটা একটু মডিফাই করে লিখছি, x² = y + 6। এটা দেখে চেনার কথা, দেখো এখানে একটা পাওয়ার হচ্ছে 2 আর একটা চলকের পাওয়ার হচ্ছে 1, দ্যাট মিন্স এটা একটা পরাবৃত্তের সমীকরণ। আর এইটা দেখো দুইটারই পাওয়ার হচ্ছে সেম 1 1, সো এটা দেখে বোঝা যাচ্ছে একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সো দেখো আমাদের দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করতে বলছে। সো এইখানে যদি একটা চিত্র অঙ্কন করি, দেখো কতটুকু ক্ষেত্রফল বের করতে হবে এখান থেকে বুঝতে পারবো। তাহলে দেখো প্রথমে পরাবৃত্তটা আগায়, দেখো পরাবৃত্তটি দেখো হচ্ছে y এর পাওয়ার হচ্ছে 1 আর এখানে সহগ হচ্ছে প্লাস, দ্যাট মিন্স y অক্ষর দিকে হা করবে, এইখান থেকে দেখেও বোঝার কথা। আর এইটা হচ্ছে দেখো একেবারে মূল বিন্দু হবে না, একটু নিচের দিকে হবে। যদি গ্রাফলি ভালোভাবে অঙ্কন করা হয়, এই পরাবৃত্তটি হচ্ছে এরকম এরকম টাইপের হবে, একটু 19-20 হবে, হাত দিয়ে আঁকাইতেছি তো। আর এইটা দেখো মূল বিন্দুগামী y = x, এটা একবারে মূল বিন্দুগামী সরলরেখা হবে, এই বরাবর যাবে। এখন দেখো এই পরাবৃত্ত আর হচ্ছে সরলরেখা দ্বারা কতটুকু ক্ষেত্র তৈরি করছে, দেখো আমি যদি মার্ক করি, পরাবৃত্ত আর হচ্ছে এই সরলরেখা দ্বারা যতটুকু ক্ষেত্রফল তৈরি করেছে, আমি একটু এই কালো কলম দিয়ে হচ্ছে মার্ক করতেছি। সো যেটুকু কালিতে মার্ক করছি, জাস্ট এইটুকু ক্ষেত্রফল বের করতে হবে। সো দেখো আমরা এক্স অক্ষের সাপেক্ষে যদি এই ক্ষেত্রফল বের করে, দেখো এক্স অক্ষের সাপেক্ষে আমরা এই যদি হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে এর ক্ষেত্রফল বের করে, তাহলে হচ্ছে যে কাজটি করব, আমরা এই সরলরেখার ক্ষেত্রফল থেকে হচ্ছে এই এক্স অক্ষের সাপেক্ষে যে ক্ষেত্রফল তৈরি করবে, ওইখান থেকে আমরা এই পরাবৃত্ত দ্বারা এক্স অক্ষের সাপেক্ষে যেটুকু ক্ষেত্রফল তৈরি করবে সেটা মাইনাস করলে এই কাঙ্ক্ষিত মার্ক করছে এইটুকু ক্ষেত্রফল পারবো। যেহেতু এক্স অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল বের করবে, সেহেতু যে কাজটি করতে হয়, ওয়াই চলককে আমরা বাম পাশে আনবো আর সবগুলোকে ডান পাশে পাঠাবো। তাহলে দেখো এই সমীকরণকে আমরা একটু এভাবে লিখতে পারি, এটা একটু মিশে নিচের দিকে লিখি, y = হচ্ছে x, এটা 2 নম্বর সমীকরণ। এখানে দেখো y কে যদি বাম পাশে আনা হয়, তাহলে হবে হচ্ছে, তাহলে কত হবে, তাহলে হবে হচ্ছে x² মাইনাস হচ্ছে 6 হবে। এটাকে আমরা y1 ধরবো আর এটা হচ্ছে y2 ধরবো। আমরা এটাকে y1 ধরবো কারণ এটা দ্বারা বেশি ক্ষেত্রফল তৈরি করবে সরলরেখা দ্বারা x অক্ষের সাপেক্ষে, এটাকে y2 ধরবো।
তাহলে দেখো আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব, আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করব এক্স অক্ষের সাপেক্ষে, দ্যাট মিন্স y1 মাইনাস হচ্ছে y2 কে ইন্টিগ্রেশন করব হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে। আমাদের কিন্তু এক্স অক্ষের সাপেক্ষে যে ইন্টিগ্রেশন করব, এইখানে আমাদের আপার লিমিটের মান আর এখানে কিন্তু লোয়ার লিমিটের মান আমাদের লাগবে। কিভাবে এখানে আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান বের করব, দেখো এই দুইটা যে সমীকরণ রয়েছে, সমীকরণের সেট বিন্দু দুইটা যে সেট বিন্দু কিন্তু আপার লিমিট এবং লোয়ার লিমিট। সো আমাদের এই 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণকে সমাধান করব। আমরা যেহেতু এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, সেহেতু আমরা এক্স এর মান বের করব। তাহলে দেখো এই সমীকরণে দেখো এইখানে বা এখানে একই যে এখানে বসে দাও, আমরা বের করব। দেখো এই আগে তো y1 আগে দেই না y থাকে, মান বের করব, তারপর হচ্ছে y1 y2 দিব। আগে তোমরা মানটা বের করে নেবে, আমরা এখানে একটু মিস্টেক হয়েছে, আগে মানটা বের করে নেবে। তাহলে দেখো এখানে আমরা y এর পরিবর্তে এখানে x বসিয়ে দেব, কারণ আমরা x এর মান বের করব। তাহলে এখানে হবে x স্কয়ার ইকুয়াল y এর পরিবর্তে আমরা এইখান থেকে আমরা x বসিয়ে দিব, প্লাস হচ্ছে 6, সবগুলোকে বাম পাশে নিয়ে আসো, তাহলে হবে x স্কয়ার মাইনাস x মাইনাস 6 ইকুয়াল হচ্ছে 0। সো এটাকে আমাদের সমাধান করতে হবে। সো আমরা মিডল টার্ম করতে পারবো, ক্যালকুলেটর দিয়ে একবারে বের করতে পারো। সো মিডল টার্ম এভাবে করা যাবে, x স্কয়ার এখানে 6 আছে, আমরা 3 আর 2 নিতে পারি, তাহলে নিতে পারবো হচ্ছে 3x প্লাস 2x মাইনাস 6 ইকুয়াল 0। সো এখান থেকে দেখো 2 সরি x কমন যাবে, তাহলে হবে x মাইনাস 3, আর এখান থেকে কি কমন যাবে, এটা মিলানোর জন্য আমাদের প্লাস 2 কমন নিতে হবে। প্লাস 2 কমন নিলে এখানে হবে x মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। সো দেখো এই দুইটার পরিবর্তে একটা লিখতে পারবো x মাইনাস 3, তাহলে এইখানে থাকবে হচ্ছে x প্লাস 2, সো ইকুয়াল হচ্ছে 0। দুইটা গুণ অবস্থায় 0 আছে, এইটা সমান সমান 0 লিখতে পারবো, এইটা সমান সমান 0 লিখতে পারবো। অতএব এইটা সমান সমান 0 লিখলে x এর মান আসবে হচ্ছে 3, আর এইটা সমান সমান 0 লিখলে x এর মান আসবে -2। দ্যাট মিন্স বড় মানটা আপার লিমিট আর ছোট মানটা লোয়ার লিমিট। তাহলে দেখো এইখানে কিন্তু হচ্ছে x এর মান কিন্তু হবে হচ্ছে কত, x এর মান হবে 3 প্লাস 3, আর এইখানে দেখো এখানে কিন্তু হচ্ছে এই লোয়ার লিমিটের মান হবে, এখানে কিন্তু হচ্ছে x এর মান হবে কিন্তু -3। তাহলে দেখো আপার লিমিট কত হবে, আপার লিমিট হবে 3 আর লোয়ার লিমিট হবে হচ্ছে 2। বুঝছো, ক্লিয়ার? তাহলে এইটা একটু মিশে যায়, তোমরা এই মানটা আগে বের করবে, তারপরে নামকরণ করবে হচ্ছে বড়, যেটা আবদ্ধ ক্ষেত্রফল তৈরি করবে সরলরেখা দ্বারা কিন্তু x অক্ষের সাথে বড় ক্ষেত্রফল তৈরি করবে, সেটা হচ্ছে y1 দিবার পর, আর যেটা ছোট ক্ষেত্রফল তৈরি করবে সেটা হচ্ছে y2। তাহলে বা তোমরা যদি এইটাকে y1 এইটা y2 দিতে পারো, পরে কিছু হবে না, জাস্ট নেগেটিভ অ্যান্সার সেম আসবে বা নেগেটিভ অ্যান্সার আসবে। সো তখন লিখবা হচ্ছে ক্ষেত্রফল নেগেটিভ হয় না। চিত্র অঙ্কন করলে আগে বুঝবে কোনটা বড় হবে কোনটা ছোট হবে। তাহলে দেখো ইন্টিগ্রেশন করে দেখো, আপার লিমিট 3 লোয়ার লিমিট হচ্ছে 2, y1 এর মান কত বের করছি x, মাইনাস হচ্ছে y2 এর মান কত, y2 এর মান হচ্ছে x স্কয়ার হবে, মাইনাস মাইনাসে প্লাস 6 হবে। এটাকে আমরা কি করব, dx এর সাপেক্ষে মানে x অক্ষের সাপেক্ষে যোগজীকরণ করব। তাহলে দেখো যদি করি, দেখো যোগজীকরণের নিয়ম হচ্ছে পাওয়ার সাথে 1 বাড়বে, ওই পাওয়ার দ্বারা ভাগ হবে। দেখো x এর পাওয়ার আছে 1, এই x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে দেখো 1 এর সাথে 1 যোগ হবে, 2 হবে, এই 2 দ্বারা হচ্ছে ভাগ হবে। এরপরে মাইনাস x স্কয়ার এর মানে এখানে দেখো x এর পাওয়ার আছে 2, এর সাথে 1 যোগ হবে, তাহলে হবে 3, এই 3 দ্বারা ভাগ হবে। অনুরূপভাবে দেখো প্লাস 6, এখানে কিছু নাই 1 আছে, 1 কে x এর সাপেক্ষে যোগজীকরণ করলে হবে x। এবার আপার লিমিট এখানে চলে আসবে হচ্ছে 3, লোয়ার লিমিট হচ্ছে -2। তাহলে এবার দেখো আপার লিমিটটা বসায়, দেখো আপার লিমিট যদি বসায়, এখানে দেখো x এর পরিবর্তে 3 বসালে হবে 3/2, তাহলে হবে 9 ডিভাইডেড আছে 2, মাইনাস এখানে দেখো 3 এর পরিবর্তে যদি x এর পরিবর্তে 3 বসায়, তাহলে হচ্ছে 3/3 মানে 27, 27 কে আবার 3 দ্বারা ভাগ করলে কত হবে, 9 হবে কিন্তু। এরপর হচ্ছে প্লাস 6 ইনটু হচ্ছে এখানে যদি হচ্ছে 3 বসাও, 3 6 18 18 হবে, আপার লিমিট বসালাম। এবার মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো, দেখো এখানে x এর পরিবর্তে যদি -2 বসে, তাহলে +4 ডিভাইডেড 2, দ্যাট মিন্স হবে হচ্ছে 2। এরপর হচ্ছে মাইনাস মাইনাস দিলাম, এখানে যদি x এর পরিবর্তে হচ্ছে -2 বসে, এরপর হচ্ছে কিউব মাইনাস, তাহলে কত হবে 8, মাইনাস মানে +8 ডিভাইডেড কিন্তু হবে 3। এখানে যদি হচ্ছে -2 বসা, তাহলে হচ্ছে -12। এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে, দেখো ক্যালকুলেশন যদি করি, এখানে দেখো হচ্ছে 9 ডিভাইডেড 2, আর এখানে হবে +9, মাইনাস হবে দেখো এখানে কত হবে 8 ডিভাইডেড 3,
আর এখানে হবে হচ্ছে -10। এটাকে আমি একটু এই পাশে উপরের দিকে ক্যালকুলেশন করে দেখো, নিচে যদি লসাগু করি, নিচে লসাগু করলে কত হবে, 2 হবে। আর এখানে কত হবে, 9 প্লাস হচ্ছে কত হবে, 18। আর এখানে হচ্ছে মাইনাস, এখানে যদি লসাগু করি নিচে কত হবে, 3। আর এখানে হবে 8 মাইনাস হবে হচ্ছে 3 দশে 30, তাই তো। আবার আবার দেখো এই এই নিচে যদি লসাগু করে দেখো, নিচে লসাগু করলে হবে হচ্ছে 6। ও এটা যোগ আগে ক্যালকুলেশন করে তারপর লসাগু করে একটু সুবিধা হবে। দেখো 9 প্লাস হচ্ছে 18, তাহলে কত হবে, 27। আর 8 থেকে যদি -30 করো তাহলে হচ্ছে মাইনাস কত, 22। এই মাইনাস মাইনাসে প্লাস হবে, ব্র্যাকেটটা উঠে দিলাম। এবার এখানে লসাগু করলে নিচে হবে 6, তাই তো, নিচে হবে 6। তাহলে এটাকে ভাগ করলে 3 সাথে যদি 27 গুণ করো, 3 সাথে যদি 27 গুণ করো তাহলে কত হবে, 81। এর হচ্ছে প্লাস, এরপর হচ্ছে প্লাস। ও এখানে তো প্লাস হয়ে যাবে, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হবে। আর এখানে দেখো 3 দিয়ে ভাগ করলে 2, 2 এর সাথে যদি 22 গুণ করো তাহলে কত হবে, 44। তাহলে 81 সাথে হচ্ছে 44 যোগ হবে, দ্যাট মিন্স অবশেষে আমরা কাঙ্ক্ষিত আনসার পেলাম 125 ডিভাইড হচ্ছে 6। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এই 1 নাম্বার রেখা, সরলরেখা এবং পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 125 ডিভাইডেড 6 বর্গ একক। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো।